হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পর ভাবলাম যে একটু কোথাও আশপাশ থেকে ঘুরে আসি। তো সন্ধ্যাবেলার দিকে, মানে বিকেলবেলার দিকে বেসিক্যালি, এখন বাজে 4টে। তো এখন বেরোবো। বেরিয়ে ভাবলাম যে হালিশহর যাব, কারণ হালিশহর কিন্তু ইটসেলফ খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র, যেটাকে বলে আর কি। হালিশহরের ইভেন যে ট্যুরিস্ট লজ, মিউনিসিপ্যাল ট্যুরিস্ট লজ আছে, সেখানেও অনেক মানুষ এসে কিন্তু থেকে পুরো হালিশহরটাকে ঘুরে দেখে। হালিশহরে দেখার মতন প্রায় 11-12টা মতন সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে যদি হালিশহর স্টেশনে পৌঁছে কেউ টোটো বুক করে সারাদিনের জন্য ঘুরতে চায়, তো 300-400 টাকায় আই থিঙ্ক খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। আমি আজকে বাইকে করে যাচ্ছি শ্রেয়ানের সাথে, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে হালিশহরে কোন কোন জায়গা আছে যেগুলো সত্যি ভীষণ সুন্দর। প্লাস সকালবেলার দিকে গেলে হয়তো কিছু জায়গা একটু বেশি সুন্দর লাগবে, লাইটিংয়ের অভাবে সন্ধ্যাবেলা অতটা সুন্দর নাও লাগতে পারে। বাট যতটা পারবো আমি কভার করে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, উইথ প্রপার অ্যাড্রেস, কোন জায়গায় কিভাবে যেতে হয়। আর সব কটারই কিন্তু ডিস্টেন্স খুব বেশি দূর দূর নয়, একদম কাছাকাছি তোমরা পেয়ে যাবে। তো কোনটার পর কোনটা দেখলে তোমাদের সুবিধা হবে সেটাও আমি খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর এটাও বলে রাখি, হালিশহরে কিন্তু আমাদের আদি বাড়ি ছিল, মানে বেসিক্যালি যেখানে বকুলতলা বাস স্ট্যান্ডে নেমে যদি ডান দিকে হাঁটা হয় তাহলেই কিন্তু আমাদের আদি বাড়ি ছিল। তো সেই জন্য আমাদের রামপ্রসাদের ভিটেটা বাড়ির খুব কাছাকাছি পড়ে। ওই জায়গাটা তো সবাই চেনো, আই থিঙ্ক অনেকে দীক্ষাও নেন, অনেক বড় করে সুন্দর করে ডালা ভর্তি এখন দোকান, ওখানে অনেকে পুজো দেন। তো ওখানেও যাব। তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। নৈহাটি হয়ে হালিশহর ঢোকার সময় গঙ্গার ধার দিয়ে গেলেই প্রথমেই ডান হাতে কিন্তু পড়বে মা শ্যামসুন্দরীর মন্দির। শোনা যায় 200 বছর আগের প্রায় এই মন্দির অকিঞ্চন ব্রহ্মচারী প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি মারা যাওয়ার পর এই মন্দিরের খুব নিকটবর্তী স্থানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে কালীমা শ্যামসুন্দরী রূপে পূজিত হন। রোজ সকাল 7টা থেকে 12টা আর সন্ধেবেলা 6টা থেকে 7টা মন্দির খোলা থাকে। এখানে ওপরটা কিন্তু নতুন করে ছাদ সংস্করণ করা হয়েছে, বাকি পুরো বিল্ডিংটাই অনেক পুরনো। সোজা ওখান দিয়েই চলে এলে বাঁ হাতে কিন্তু পড়বে বালিদা ঘাট। ভাগীরথীর ওপর এই সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত। কথিত আছে হালিশহরের নাম আগে যখন ছিল হাভেলি শহর, তখন সেখানকার জমিদার বিদ্যাধর রায়চৌধুরী মহাশয় স্নান করতে গিয়ে যে পাথর পায়ে ঠেকেছিল, সেই পাথর দিয়েই একজন অন্ধ ভাস্করকে দিয়ে বানিয়েছিলেন 3টি মূর্তি। এই সিদ্ধেশ্বরী কালীমার মূর্তি, বুড়ো শিবতলার শিব ঠাকুরের মূর্তি এবং চৌধুরী পাড়ায় রায়কিশোরীর মূর্তি। সেই আসল পাথর দিয়ে বানানো যে কালীমার মূর্তিটা 60-এর দশকে সেটা চুরি হয়ে যায়, আর তারপর শুধু তার পায়ের ছাপ সেখানে থেকে যায়। তারপরে নতুন করে কোষ্টি পাথরের মূর্তি এখানে বানানো হয়। এই 350 বছরের পুরনো মন্দিরে রয়েছে একটি নাট মন্দির, কালী মায়ের মূর্তি, এবং বারীন্দ্র গলির যে টেরাকোটা মন্দির, যেটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানকার শিব ঠাকুরকেই কিন্তু এই মন্দিরে প্রতিস্থাপন করা হয়। এই মন্দিরের টাইমিংও কিন্তু সেম, আর প্রচুর ভক্তের জনসমাগম অমাবস্যার দিন হয়। ঠিক এখান থেকে সোজা এগিয়ে গিয়ে বাঁ হাতেই আরও একটা খুব সুন্দর নতুন দর্শনীয় স্থান দেখতে পাবে, যেটা পুষাণ আশ্রম। এই মন্দিরটা খোলার টাইমিং সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আশ্রমটি দেখে মনে হয় এত সুন্দর করে সাজানো, শান্ত নিরিবিলি পরিবেশে শুধু পাখির কিচিরমিচির শোনা যায়, আর একটা বাগানের মধ্যে অবস্থিত। এখানে নিজের জীবনের বেশ কিছুটা সময় কাটিয়ে গেছিলেন মুক্তেশ্বর মহারাজ। ওনার জন্মতিথি 24, 25, 26 ডিসেম্বর এই সময়কালে এবং রামনবমী ও আরও কিছু অনুষ্ঠানের সময় খুব সুন্দর করে বড় করে যজ্ঞ অনুষ্ঠিত করা হয়। ওই সময় কিন্তু অনেক ভক্তের সমাগমও এখানে হয়। মহারাজ ছিলেন নৈনিতালের মহাপুরুষ এবং তিনি এখানেই দেহত্যাগ করেন। ওনাকে সেই জন্য দেবতা হিসেবে পুজো করা হয়। এই নাট মন্দিরে কিন্তু প্রত্যেক সন্ধ্যাবেলায় নিত্য পুজো ও আরতি হয়, তাই এখানে ভক্তদের জনসমাগম হলে তাদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা আছে। এই ঘরটি যেহেতু মাটির তৈরি এবং ওপরে কাঠের চালা রয়েছে, সেই জন্য ঘর কিন্তু ভীষণ ঠান্ডা। আর হ্যাঁ,
এখানে মুক্তেশ্বর মহারাজের জন্য কিন্তু একটি ডেডিকেটেড ঘর রয়েছে, যেখানে হয়তো উনি থাকতেন। সেই ঘরটা আমরা যেই সময় গেছিলাম তখন বন্ধ পাই, কিন্তু ভেতরে এরকম দেখা যাচ্ছে ওনার একটা মূর্তি রয়েছে, আর সাথে ওনার বিছানা, খড়ম সব কিছুই রয়েছে। এইটা কিন্তু মেন গেট, এখান দিয়েও চাইলে কেউ ঢুকতে পারো। এটা পুষণ আশ্রমের গেটের ঠিক আগেই পড়বে, বা হাতে সোজা চলে গেলে। এই পুষণ আশ্রমের সোজা নাক বরাবর মেন রোড দিয়ে ধরলেই বা হাতে কিন্তু একটি দক্ষিণা কালী মায়ের মন্দির পড়ে। 1743 খ্রিস্টাব্দে এই অঞ্চলের জমিদার শ্রী মদন গোপাল রায় এই 4টে মন্দির এই অঞ্চলে নির্মাণ করেন। তার মধ্যে শুধু 2টো মন্দিরই কিন্তু এখন সামনে দেখা যায়, আর 2টো পুরোপুরি আগাছায় ভর্তি হয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানে একটি বোর্ড দেওয়া আছে, যাতে এখানে ধ্বংস করার কেউ চেষ্টা না করে, না হলে কিন্তু জরিমানা হতে পারে। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ এত নিখুঁত, কিন্তু এর সংস্কার সম্ভবপর হয়নি। ঠিক তার আগে একটু এগিয়ে গিয়েই মেন রোড ধরলে, যেখানে হালিশহর মিউনিসিপ্যালিটি এরিয়া, ঠিক তার উল্টো দিকেই কিন্তু একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, যেটা বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক বা ক্রেগ পার্ক নামেও পরিচিত। পার্কটা ভীষণ সুন্দর করে সাজানো। এখানে একটা ছোট ক্যাফে বা কফি হাউস মতনও করা আছে। পার্কে ভেতর বসার জায়গা অনেক বড়। এখানে 2 হুইলার রাখার ব্যবস্থা আছে। বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা, আর সাইকেল পার্কিংয়ের জন্য 5 টাকা চার্জ নেয়। ভেতরে অনেক খাওয়া দাওয়া, চাটের দোকান রয়েছে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো যেটা আমার, হালিশহরকে কেন পর্যটন কেন্দ্র বলা হয় তার একটা বোর্ড এখানে দেওয়া, এবং কি কি ঘুরে দেখার মতন জায়গা হালিশহরে রয়েছে সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো আমি যতটা পেরেছি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে দিয়েছি। তোমরা দেখে যদি কেউ ঘুরে দেখতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে ঘুরে দেখতে পারো। প্রত্যেক দিন সকালবেলা 5টা থেকে 8টা আর বিকেলবেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই পার্কটা কিন্তু খোলা থাকে। শুধুমাত্র বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পার্ক খোলা থাকে। এখানে বড়রা বাচ্চারা প্রত্যেকে ভিড় করে, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে গঙ্গার, তো বড়রা বসে সময় কাটায়, বসার প্রচুর জায়গা। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো সিট দেওয়া আছে, কি সুন্দর একটা ঝর্ণা করা আছে। প্লাস এখানে দোলনা, স্লিপ, ঢেকি, বাচ্চাদের যেই সব জিনিসগুলো চড়ে সব থেকে বেশি মজা, সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই পার্ক থেকে বেরিয়েই সোজা যেতে যেতে বাঁ হাতে পড়ে যাবে রামপ্রসাদের স্নানের ঘাট। 1973 সন থেকে এই ঘাটটা তৈরি। এখানে দেখো কি সুন্দর করে রামপ্রসাদের জীবনের কাহিনীকে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে পাথরে। বাল্য বয়স থেকে বার্ধক্য বয়স অবধি সব কিছুই আছে। আর এই ঘাটে কিন্তু প্রচুর দর্শনার্থীরা স্নান করতে আসে। এই ঘাট জুড়ে কতগুলো শিব ঠাকুরের মূর্তি রাখা। তার ঠিক উল্টো দিকের যে গলিটা, সেটাই কিন্তু রামপ্রসাদের ভিটেতে যাওয়ার রাস্তা। আর সেই গলি দিয়ে সোজা যেতে গেলে বাঁ হাতে পড়বে তোমাদের চোখে এই জোড়া শিব মন্দির। আমরা যখন গেছিলাম তখন শিব মন্দির খোলাই ছিল, তাই ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কথিত আছে এই মন্দিরও কিন্তু 350 বছরের পুরনো। আর এই যে মন্দিরের গায়ে এত নিখুঁত কাজ, এত সুন্দর করে ফিগারিংসগুলো খোদাই করা, হয়তো সকালবেলা এলে আরও ভালো করে দেখতে পারবে তোমরা, কিন্তু আমি যতটা পেরেছি ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। খালি চোখে যতটা সুন্দর লাগছে দেখতে, ক্যামেরাতে হয়তো ততটা আমি ফুটিয়ে উঠতে পারিনি। এই জোড়া শিব ঠাকুরের দর্শন করে সামনে এগিয়ে গেলেই ডান হাতে কিন্তু পড়বে সব থেকে পুরনো বুড়ো শিব মন্দির। এটাও কিন্তু 350 বছরের পুরনো। আর এই শিব ঠাকুরের মূর্তিটাই কিন্তু বানানো হয়েছিল সেই সিদ্ধেশ্বরী কালী মায়ের যে পাথর দিয়ে, সেই একই পাথর দিয়ে। এরপর সোজা চলে গেলাম আমরা রামপ্রসাদের ভিটে। রামপ্রসাদের ভিটের বাইরে রামপ্রসাদের জীবনের কাহিনীও কিন্তু পেইন্টিং হিসেবে খোদাই করা রয়েছে। এখানে বাইরে কিন্তু অনেকে ডালা নিয়ে বসেছেন, তাই যে ভক্তরা বা দর্শনার্থীরা এখানে পুজো দিতে আসেন তারা কিন্তু সেখান থেকে সামগ্রী কিনে পুজো দিতে পারেন। এই মন্দিরের খোলার টাইমিং সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। সব থেকে বেশি অবাক করার মতন বিষয় যেটা আমার লাগলো গিয়ে, আমি দেখলাম এখানে একটা পুকুর রয়েছে। আলোর অভাবে জানি না ভালো করে দেখাতে পারছি কিনা, কিন্তু পুকুরে কচ্ছপ ভর্তি, গিজ গিজ করছে একদম। আর যেহেতু ওদের খাবার দেওয়া হয়েছে সেই সময়টাতে, তাই একদম ভেসে আসছিল সদলবলে প্রচুর কচ্ছপ, সামনে থেকে একদম দেখতে পেয়েছি। সাধক রামপ্রসাদ জন্মগ্রহণ করেন এই হালিশহরে 1720 সালে। সাধক রামপ্রসাদের ছিল এক পুত্র ও 2 কন্যা,
জগদেশ্বরী তার কন্যার নাম ছিল। তিনি স্বপ্নাদেশ পান বলে কালীমায়ের নাম রাখেন জগদেশ্বরী। এখানেই রয়েছে সেই পঞ্চবটী যেখানে সাধক রামপ্রসাদ বসে সাধনা করতেন। খুব বড় একটা হলঘর মতোও আছে, যেখানে কিন্তু খাওয়ার দাওয়ার পরিবেশন করা হয় বা ভোগ বিতরণ করা হয়। ভেতর থেকে ফটো তোলা একদমই নিষিদ্ধ, তাই বাইরে থেকে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আবার মেইন রোডে বেরিয়ে সেখান দিয়ে সোজা বাদিকে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে এই মঠটি, যেটা সারস্বত মঠ বা স্বামী নিগমানন্দ আশ্রম নামেও পরিচিত। এখানে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়, যেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করা হয়। সোজা মঠের ভেতরে প্রবেশ করলে ডান দিকে বিনামূল্যে জুতো রাখার জায়গা পাবেন, সেখানে জুতো রেখে পুরো বড় মন্দিরটি ঘুরে দেখতে পারেন। মন্দিরে কিছু অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য এভাবে বাঁশ পোতা রয়েছে, তাই মন্দিরটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট গুগলে তোমরা ফটো পেয়ে যাবে, একটু খুঁজে দেখো। মন্দিরটা ভীষণ সুন্দর। আর হ্যাঁ, স্বামী নিগমানন্দ কিন্তু ছিলেন একজন সদ্গুরু সাধক, যিনি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সমস্ত শাক্ত বৈষ্ণবদের মধ্যে মিলন ঘটিয়েছিলেন। এই আশ্রমের উপাসনা গৃহটি কিন্তু অনেক বড়, অনেক ভক্তের জনসমাগম হয়, আর চারিদিকে এখানে সাধক, ধর্মগুরু এবং গুরুদেবদের অনেক ছবি টানানো রয়েছে। এখানে আসতে হলে একটু সকালের দিকেই আসা ভালো, তাহলে অনেক কিছু ঘুরে দেখা যায়, দোতলায় উঠে গঙ্গা দর্শনও করা যায়। ঠিক তার একটু আগেই রয়েছে চৈতন্য ডোবা মন্দির, যা শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর জন্মভিটে। এই জায়গাটি নিয়ে বিভিন্ন রকমের ইতিহাস আছে, তবে সর্বমুখে প্রচলিত সেটা হলো গুরুদেবের দেহত্যাগের খবর পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আসেন ও মাটিতে কাঁদতে কাঁদতে আছড়ে পড়েন এবং এখান থেকে মাটি সংগ্রহ করে নিজের উত্তরীয়তে বেঁধে রাখেন, এবং প্রত্যেক দিন ওটা দিয়ে তিনি তিলক করতেন এবং এক টুকরো মাটি মুখে দিতেন। এরকমভাবে খোদাই করতে করতে আরও যখন অনেক ভক্তর জনসমাগম হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে, তারাও একই জিনিস করতে লাগলেন এবং সেই ছোট গর্ত বড় হয়ে ডোবার আকার ধারণ করে। এখানেও কিন্তু আরও অনেক দীক্ষাগুরুর মূর্তি রয়েছে, মন্দিরের ভেতরে গেলে দেখতে পাবে, কিন্তু ইনিই হচ্ছেন শ্রীপদ ঈশ্বরপুরী, যিনি ছিলেন মহাপ্রভুর দীক্ষাগুরু। এই মন্দিরটিও সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেলের দিকে কিছু সময়ের জন্যই খোলা থাকে। তারপরে আমাদের শেষ দুটি গন্তব্য, সেটা হলো রানী রাসমণি ঘাট এবং সেখানেই প্রতিষ্ঠিত ছোট দক্ষিণেশ্বরের মতন দেখতে শ্রী শ্রী জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম। রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেন বলে এখানেও কিন্তু ভবতারিণী রূপেই মা কালীকে পুজো করা হয়, আর তার বিগ্রহের কাছেই রয়েছে একটি শিব ঠাকুরের বিগ্রহ। অবিকল দক্ষিণেশ্বরের মতো দেখতে এই পঞ্চরত্ন মন্দিরটিও কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এখানেও কিন্তু দক্ষিণেশ্বরের মতোই 1 জানুয়ারি অনেক বড় করে কল্পতরু উৎসব পালন করা হয় এবং এখানে প্রত্যহ ভোগের ব্যবস্থা আছে। এই ঘাটেই কিন্তু রয়েছে একটি খুব সুন্দর রাম মন্দির। এর কাছাকাছি আরও একটি মন্দির আছে, মা গোলকেশ্বরী মন্দির বা অর্ধকালী মন্দির, যেখানে কালী ঠাকুরের অর্ধেক অংশ মাটির নিচে রয়েছে। এই মন্দির চত্বর থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম ফুচকা গ্রাম, যেটি কাঁচাপাড়া বা হালি শহরে অবস্থিত বলতে পারো। তো সবার প্রথমে চলে গেছিলাম এই রঞ্জিত বালার ফুচকার দোকানে, যেটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, স্পেশালি জল ফুচকা খাওয়ার জন্য। প্রচুর ভ্যারাইটি রয়েছে এই দোকানে ফুচকার, আর মোটামুটি সব আইটেমই পাওয়া যায়। কিছুদিন আগে পর্যন্ত 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, কিন্তু এই গ্যাসের সমস্যার জন্য এখন কিন্তু 10 টাকায় 8টা ফুচকা দিচ্ছে। খেতে অসাধারণ ছিল। আমরা অর্ডার করে নিয়েছিলাম 3 ধরনের ফুচকা, চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা আর চাটনি ফুচকা, আর দুজন মিলেই খেয়েছিলাম জল ফুচকা, যেটা টক জলটার টেস্ট কিন্তু একদম অন্যরকম ছিল। চিংড়ি ফুচকাটার মধ্যে বেশ বড় বড় চিংড়ির পিস দিয়েছিল, একটা করে প্রত্যেকটা ফুচকাতে ছিল। 60 টাকা প্লেট নিয়েছিল। চাটনি ফুচকা আমাদের পড়েছিল 30 টাকা প্লেট, আর চিকেন ফুচকাও কিন্তু আমাদের পড়েছিল 60 রুপিস। আর বেশ বড় বড় চিকেনের পিসেস ছিল, যেগুলো বোঝা যাচ্ছিল একদম ফ্রেশ। এখান থেকে খেয়ে আমরা চলে গেছিলাম মা তারা ফুচকা সেন্টারে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 50 টাকার লোটে ফুচকা, 7 পিস ফুচকা কিন্তু এখানে দিয়েছিল, এটাও বেশ টেস্টি ছিল। এই ফুচকা গ্রাম কিন্তু বিকেল 4টে থেকে ততক্ষণ খোলা থাকে যতক্ষণ না পর্যন্ত ওদের ফুচকা শেষ হয়ে যাচ্ছে। আর প্রচুর দোকান রয়েছে, তো অন্য দোকান থেকেও চাইলে ট্রাই করে দেখতে পারো। প্রত্যেকটা ফুচকার দোকানে কিন্তু বেশ ভিড় ছিল।
ফাইনালি আমরা হালি শহর ঘুরে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করেই দিলাম কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর কত কিছু দেখার রয়েছে। ভীষণ ভার্সেটাইল জায়গা, প্রচুর মন্দির ওখানে, আমরা সব মন্দির তো কভার করতে পারিনি। তো চলো ভিডিওটা এটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।